নমস্কার। অনেক দিন বাদ উপস্থিত হয়েছি নতুন কিছু আলোচনা করব বলে। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা একটা বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ের একটা পদ পড়ব। খুব ভালো একটি পদ। তো আশা করছি ভালো লাগবে। তো শুরু করা যাক। মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বাদর দোল, বারিকি বারই নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানস সুরধ্বনি পার, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনাইতে শ্রবণে মরম জরিজাত, দশদিশ দামিনী দহন বিথার, হেরো ইতে উচকই লোচন তার, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, প্রেমক লাগি উপেক্ষেবি দেহ, গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছুটলো বান কিয়ে যতনে নিবার। প্রথমে বলি বাইরে হয়তো একটু আওয়াজ হতে পারে, তো সেটা একটুখানি ক্ষমা চাইছি। তো শোনা যাক, এটা গোবিন্দ দাসের পদ কিন্তু, এবং আলোচনাটা বিশেষ করে বলতে পারি যে যে কি বলছে যে মন্দির বাহির কঠিন কপাট, অর্থাৎ ঘরের বাইরে কি না শক্ত দরজা। মন্দির মানে এখানে ঘর, ঘর অর্থ মন্দির, মন্দিরের বাইরে শক্ত দরজা। তো কর্দমাক্ত পিচ্ছিল পথে চলতেও তার ভয় হচ্ছে, চলিতে শঙ্কিল পঙ্কিল বাট, চলতে অসুবিধা হচ্ছে, তহি অতি দূরতর বাদর দোল, অর্থাৎ তার উপরে আবার দুরন্ত বাদলের দূরব্যাপ্ত ঝড় বা বাদলা সৃষ্টি হয়েছে। বারিকি বারই নীল নিচল, অর্থাৎ এখন বলছে নীল শাড়ি পরে, হ্যাঁ নীল শাড়ি কি পারবে সে বৃষ্টির জল বা ধারাটাকে আটকাতে? সুন্দরী তুমি এই সময় কি করে অভিসারে যাবে, তাই না? সুন্দরী কইছে করবি অভিসার, তুমি কিভাবে এই অভিসারে তুমি যাবে? অভিসার পর্যায়ের পথ, তাই সেই ক্ষেত্রে হরিরহ মানস সুরধ্বনি পার, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনাইতে শ্রবণে মরম জরিজাত। এই যে কটা লাইন বললাম, তাহলে এই কটা লাইনের কি আছে মানে না, সেখানে বলছে যে হরি তো রয়েইছেন, তিনি তো সবই দেখছেন, তাই যতই ঝন ঝন শব্দ হোক না কেন, ঘন ঘন বজ্রপাত হোক না কেন, যা কানে শুনলে মর্মস্থল পর্যন্ত জ্বলে যাচ্ছে, সেই সময় কি দেখা যাচ্ছে? দশদিশ দামিনী দহন বিতার, চারিদিকে বজ্রপাত হচ্ছে, চারিদিকে যে প্রাকৃতিক যে বিপর্যয় সেটা নেমে এসেছে, তবুও কি বলছে? হেরইতে উচকই লোচন তার, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, প্রেমক লাগি উপক্ষবি দেহ। তো এইবার এখানে বলছে যে যে এত সুন্দর একজন রমণী সে কি করে না ঘর ছেড়ে অভিসারে যাবে? তাহলে প্রেমের জন্য তোমাকে শরীরকে উপেক্ষা করতে হবে। তাই শেষ ক্ষেত্রে বলছে তার প্রেমের জন্য মানুষ কত কিছু না করে, তাহলে সেই ক্ষেত্রে তাকেও, রাধিকাকেও কিন্তু এটা মানে এত বড় একটা ত্যাগ স্বীকার করতেই হবে, দিতেই হবে, প্রতিবাদ দিতেই হবে। তো তাই গোবিন্দ দাস বলছে, গোবিন্দ দাস কহ ইথে কি বিচারও, ছুটলো বান কিয়ে যতনে নিবার, অর্থাৎ গোবিন্দ দাস বলছেন এখন আর সেসব বিচার করে কি হবে, ভেবে লাভ কি? হ্যাঁ, গোবিন্দ দাস কি বলছে? আর নিক্ষিপ্ত তীরকে শত চেষ্টাতেও নিবৃত্ত করা যায় না, অর্থাৎ একবার বান বা হাত থেকে যদি তীর যদি সত্যি করে বেরিয়ে যায়, বা মুখ থেকে বলা যেমন কথা, বা তীর থেকে মানে ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায়, সেটাকে যেমন আবার ফেরত নেওয়া যায় না, তেমন এখন এতটা পদ একটা রাধা অতিক্রান্ত করেছে যে সেটা আর সম্ভব নয় সেটাকে পিছিয়ে আসা। যদিও বলা হয়েছে এটা বর্ষা অভিসারের পথ, তো সেই ক্ষেত্রে রাধার যে অভিসার যাত্রা, সেই যাত্রার কথা এখানে বলা হচ্ছে তো বারবার। তো এখানে কিন্তু বারবারই তার অভিসার যাওয়ার সময় বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যেমন এখানে অনেক রকমেরই বাধা তার সামনে এসেছে, যেমন হচ্ছে যে যেমন একটা হচ্ছে যে এখানে বলেছে, হ্যাঁ এই যে ঘরের শক্তপোক্ত কঠিন দরজা, সেটাকেও একটা কিন্তু বড় বাধা হিসেবে মনে করছে সে। তারপরে গুরুজনদের তীক্ষ্ণ দৃষ্টি, অন্ধকার রাত্রির অবিরত এই যে বলছে বৃষ্টিপাত, চলার পথ, আবার বলি যে গুরুজনদের তীক্ষ্ণ দৃষ্টি, হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আর এখানে বলছে যে অন্ধকার রাত্রির অবিরত বৃষ্টিপাত, আর এখানে বললো কোথায়, হ্যাঁ চলার পথ যে কর্দমাক্ত পিচ্ছিল বিপজ্জনক, যে চলতেও ভয়। তখন তো দিনে এখনকার দিনের মতো জুতো পুতো ছিল না, তখন খালি পায়ে হাঁটতে হতো। তো ঘন ঘন বজ্রপাতের ভয়ঙ্কর যে শব্দ, মানুষ বেরোতেই ভয় পায়, তাই সেই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু রয়েছে। তাহলে এই এত কিছু প্রতিকূল বিপর্যয়কে সামলে রেখে রাধা কিন্তু অভিসার পর্যায়ের পথে যাচ্ছে।
তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা অভিসার পর্যায়ের পথ গোবিন্দ দাস লিখেছে, আর রাধা কিন্তু অভিসার করতে যাচ্ছে কার সাথে দেখা করতে? কৃষ্ণের সাথে। তো আশা করছি ভালো লেগেছে, কিন্তু আশেপাশের এরকম একটু আওয়াজের জন্য এরকম কিছু একটা সমস্যা হয়েছে। আশা করছি মন দিয়ে শুনলে পরে বোঝা যাবে। তো ধন্যবাদ সকলকে, আজ এটুকুই।